স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ওই রেকর্ডটা দিলে তো ভালো হতো স্যার, পড়া তো খুবই দরকারি পড়া এগুলো। হ্যাঁ আমি দিব রেকর্ড দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে সুখী হ্যাঁ নারাহা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। সুখী নারাহা। তাহলে সুখী, প্রথমে বলতে যেহেতু সুখী শব্দটা কোন শব্দের মতো, এটা হচ্ছে যে গুণিন শব্দের মতো, ঠিক আছে। যখন গুণিন শব্দের গুণী হয়, গুণিন শব্দটা দেখুন আছে হচ্ছে সমগ্র ব্যাকরণ কৌমুদীতে, একটু বের করুন। এটা খুব, এক মিনিট, 113 নম্বর পৃষ্ঠা। নরাহা ইত্যত্র কিম কা বিভক্তি কিম বচনম? প্রথমা বিভক্তি বহুবচনম। প্রথমা বিভক্তি হে বহুবচনম। তর্হি 113 নম্বর পৃষ্ঠায় যান, সমগ্র ব্যাকরণ কৌমুদী। গুণী গুণী গুণী, প্রথমে গুণী কি আছে? গুণিনঃ। গুণিনঃ। তাহলে সুখিনঃ নরাহা। গুণিনা, ঠিক আছে, জাস্ট আমরা কিন্তু কিছুই করছি না, জাস্ট বিশেষ্যের যে লিঙ্গ যে বিভক্তি যে বচন, বিশেষণরে আমরা সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন। আমরা যখন ট্রান্সলেশন করব, यदा অনুবাদম কুর্মঃ করিষ্যামঃ, যখন আমরা অনুবাদ করব, তারা এতৎ एवं प्रकारेण एवं उपयुज्य প্রয়োগম করিষ্যামঃ। যখন আমরা এই অনুবাদ করব তখন এইগুলোর ব্যবহার করেই আমরা করব। এটা अस्माभिः ব্যবহৃয়তে, অর্থাৎ এটা আমাদের দ্বারা ব্যবহার করা হবে। আচ্ছা, সুখী নারাহা, তারপরে হচ্ছে সুন্দরৈহি বালিকাভিহি। সুন্দরৈহি বালিকাভিহি, সুন্দরৈহি বালিকাভিহি। এখানে কি হবে বলুন তো শুদ্ধটা? সুন্দরীভিः বালিকাভিः। সুন্দরীভিহি বালিকাভিহি। সুন্দরীভিহি বালিকাভিহি। ঠিক আছে, কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে বলুন? সুন্দরী বিহি এটা কেন? বালিকাভিহি কিভাবে হয়েছে বলুন আগে। বালিকাভিः এটা তৃতীয়া বহুবচন। তৃতীয়ার বহুবচনে, তাহলে সুন্দরী বিহিও তৃতীয়ার বহুবচনে। আগে সুন্দর সব, বালিকা যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, সেহেতু আপনাকে সুন্দর শব্দের স্ত্রীলিঙ্গটা করে নিতে হবে। সুন্দর শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে সুন্দরী, ঠিক আছে। আর যেহেতু বালিকাটা তৃতীয়ার এক বচনে আর বহু বচনে আছে, সেই কারণে সুন্দরীর তৃতীয়ার বহুবচনে আপনার সুন্দরী ভি আছে, নদী শব্দের মতো। নদী শব্দের তৃতীয়ার বহুবচনে নদী ভিহি, ঠিক আছে। সূর্যঃ চন্দ্রাৎ বৃহত্তমঃ। সূর্যঃ চন্দ্রাৎ চন্দ্রাৎ বৃহত্তমঃ বৃহত্তমঃ। এখানে কি হবে বলুন তো? এখানে হবে সূর্যঃ চন্দ্রাৎ বৃহত্তরঃ। বৃহত্তরঃ, যেহেতু একটার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে সেই কারণে বৃহত্তম হবে না, বৃহত্তম হলে অনেকের মধ্যে হয়। সূর্যঃ চন্দ্রাৎ বৃহত্তরঃ, ঠিক আছে। বৃহত্তরঃ, দেখেন এই 6 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইংরেজিতে যেখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, 6 নম্বর পৃষ্ঠায়, মানে স্টাডি সংস্কৃত, হেল্পস টু দ্য স্টাডি অফ সংস্কৃত, এখানে লেখা আছে 6 নম্বর পৃষ্ঠায়। মানে আমরা যেখানে দেখছি তার পূর্বের পৃষ্ঠায়, ঠিক। ইংরেজি যেখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, সংস্কৃতে সেখানে বিশেষণের উত্তর তর অথবা ইয়াস প্রত্যয়, এবং ইংরেজিতে যেখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, সংস্কৃতে সেখানে তম বা ইষ্ঠ প্রত্যয় যোগ করতে হয়, যথা লাইট লঘু, লাইট আর লঘুতর বা লঘিয়ান, এরকম, মানে ইয়াস আর ইষ্ঠ এরকম ব্যবহার করতে হবে। যেহেতু কম্পারেটিভ সেই কারণে আমরা বৃহত্তরাহ করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে সূর্যাহ যদি আছে তাহলে আছে পর্বতেষু হিমালয়াহ উচ্চতরঃ। এখানে যেহেতু অনেকগুলোর ক্ষেত্রে হচ্ছে পর্বতেষু হিমালয়াহ
এষু হিমালয়াः উচ্চতরः উচ্চতরः। তাহলে কি হবে এখানে? পর্বতেষু হিমালয়া কি হবে বলুন তো? पर्वतेषु हिमालयः उच्चतमः। উচ্চতমः। হিমালয়াः উচ্চতমः। ঠিক আছে? আচ্ছা, তারপরটা হচ্ছে রামः শ্যামাৎ বুদ্ধিমান। রামः শ্যামাৎ বুদ্ধিমান। এখানে কি হবে? रामः श्यामात् बुद्धिमत्तरः। বুদ্ধিমত্তরः। ঠিক আছে? স্যার হ্যাঁ। বলছিলাম যে এটা ওই যে কোন শব্দ ধরে জিনিসটা করা হচ্ছে এটা একটু যদি ওই বলে দিতেন তাহলে এখানে সুবিধা হচ্ছে হতো। এটা হচ্ছে দেখেন। এগুলো কয়েকটা তো তখন হ্যাঁ, তো হ্যাঁ। একটা ছিল আর কি, দুইটা শব্দ মিলে করা হয়েছে তখন একটা শব্দ ধরে করা হয়েছে, আচ্ছা, কিন্তু এখানে সূর্যটা কোনটা ধরা একটু হলো বলা হচ্ছে যে কোনটা কি? সূর্যটা হচ্ছে চন্দ্র থেকে বৃহত্তর। তাহলে চন্দ্রটা কি? কয়টা? একটাই চন্দ্র না? হ্যাঁ সেই কারণে বৃহত্তর হবে, তর প্রত্যয়। আর যদি অনেকের মধ্যে হয় শ্রেষ্ঠটা, তখন বৃহত্তম হবে। তর হচ্ছে কম্পারেটিভ আর তম হচ্ছে সুপারলেটিভ। যেহেতু পর্বতেষু হচ্ছে, পর্বতেষু তো সব পর্বত, সেই কারণে হ্যাঁ এখানে তম হয়েছে। সূর্য চন্দ্র থেকে, তার মানে একটার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, একটার সঙ্গে কম্পেয়ার আচ্ছা। করা হচ্ছে। একটার সঙ্গে যখন কম্পেয়ার করা হচ্ছে তখন তর, অনেকগুলোর সঙ্গে যখন কম্পেয়ার হবে তখন তম। তার মানে সূর্য চন্দ্রাত বৃহত্তর এটা হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি হয়েছে। হ্যাঁ। আর আচ্ছা পর্বতেষু হিমালয়াः উচ্চতম, এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে। আচ্ছা, তার মানে অনেকগুলো পর্বতের মধ্যে একটা হিমালয় যত পর্বত পর্বত আছে সবচেয়ে পৃথিবীর সব পর্বতের থেকেই সে উচ্চতম। অনেকগুলো না, সব পর্বত, যত পর্বত আছে। ঠিক আছে? এই আচ্ছা, তাহলে এখানে রামঃ। শব্দগুলো যদি কোথায় কোথায় আসবে? উত্তম, হ্যাঁ, হ্যাঁ। উত্তম মহ, এটা ওই যে মহটা চলে আসলো কোন শব্দ থেকে, এটা যদি একটু ই করে দিতেন এই হিমালয়টা হচ্ছে পুংলিঙ্গ, সেই যে উচ্চতমঃ নর শব্দের মতো হিমালয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে। হ্যাঁ নর শব্দ, এটা এই যে সপ্তমীর বহু বচন। মানে প্রথমার এক বচন। হিমালয়াः প্রথমার এক বচন, হ্যাঁ আর উচ্চতমঃ হ্যাঁ হচ্ছে প্রথমার এক বচন। মানে এই যেটা কম্পেয়ার করছে ওর বিশেষণ প্রাপ্ত হচ্ছে, হিমালয়ের বিশেষণ, হিমালয়ের সঙ্গে উচ্চতম সম্পর্ক, সূর্যের সঙ্গে হ্যাঁ এই উচ্চ বৃহত্তরের সম্পর্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বোঝা গেল একটু ওই যে হ্যাঁ হ্যাঁ। বিষয়। রামঃ শ্যামাৎ বুদ্ধি মত্তরঃ। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছি আমরা বালকেষু যদুঃ। বালকেষু কে হচ্ছে যদুঃ। যদুঃ यदु বুদ্ধিমত্তরঃ। বুদ্ধিমত্তরঃ। এখানে কি হবে বলুন তো? बालकेषु यदुः बुद्धिमत्ततमः। বালকেষু যদুঃ বুদ্ধিমত্তমঃ। तमः বুদ্ধিমত্তমঃ, যেহেতু বালকেষু মানে সকল বালকের মধ্যে, সেই কারণে বুদ্ধিমত্তমঃ হচ্ছে। সুপারলেটিভ ডিগ্রি হয়েছে। হ্যাঁ, ভীমঃ দুর্যোধনাৎ বলিষ্ঠ। দুর্যোধনাৎ বলিষ্ঠঃ। বলিষ্ঠঃ। ঠিক আছে? এখন এই যে ভীমঃ যেহেতু একজন থেকে হচ্ছে, সেই কারণে বলিষ্ঠঃ হবে না। ঠিক আছে? এখানে হবে
বলিষ্ঠতর বলবত্তরः বলবৎ না বলবত্তর এখানে হবে যে বলিয়ান বলিয়ান হবে, ঠিক আছে, ইয়াস প্রত্যয় করে বলিয়ান হবে, ঠিক আছে, বলিয়ান বলিষ্ঠ ধীমহ। কিন্তু স্ট্রঙ্গার বুঝালে তো বলবত্তরহ হয়, মানে বই এভাবেই আছে, তাহলে এটা হবে না কেন? হ্যাঁ বলবত্তরাও হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখেন দুরিয় বলছি ধনাত মানে আমি বলিয়ান বলছি একবার, তারপর বলিয়ান হবে, আবার বলবত্তর হবে না এই কারণে দেখেন এখানে হচ্ছে যে বলিষ্ঠ আছে, হ্যাঁ যদি বলিষ্ঠ আছে বলেই আমি বলিয়ান করেছি, কিন্তু যদি আমি এখানে বলবত্তমহ করতাম তাহলে আমি এখানে বলবত্তমহ করতাম, মানে একটা জিনিস হচ্ছে যে ওখানে দেখানো আছে তর প্রত্যয়, যখন মানে তর বা আপনি যদি এখানে তর প্রত্যয় থাকে দেয়া থাকে তখন আপনি এটাকে তম প্রত্যয় করবেন, ঠিক আছে, কিন্তু যদি এখানে ইয়াস থাকে তাহলে আপনি এখানে ইষ্ঠ করবেন, ইষ্ঠ করবেন, ঠিক আছে, এটা দুটোই ঠিক, কিন্তু ইষ্ঠ করতে হবে। এটা বুঝিনি। মানে এখানে দেখেন এই যে বলিষ্ঠ এখানে কোন প্রত্যয় আছে? ইষ্ঠ প্রত্যয় আছে, হ্যাঁ ইষ্ট হ্যাঁ সেই কারণে আপনি ইয়াস করতেছেন, বলিয়ান করছেন, কিন্তু এখানে বুদ্ধিমত তারাহ আছে, যেহেতু তর প্রত্যয় আছে সেই কারণে কিন্তু আপনি তম করেছেন, মানে এখানকার যে মানে বলিয়ান বলবত্তরাহ করলে যে ভুল হবে তা কিন্তু না, এটা শুদ্ধ, কিন্তু এটার চাওয়াটা এরকম না, মানে বলিষ্ঠ যেহেতু আছে ইষ্ঠ প্রত্যয় আছে সেই কারণে আপনি বলিয়ান করবেন, ঠিক আছে, আর যেহেতু এখানে বুদ্ধিমত তারা আছে, ঠিক আছে, তো সেই কারণে আপনি তম করছেন, আর কিছু না। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? স্যার হ্যাঁ বলুন। যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে যে ওই কোন প্রত্যয় থাকলে কোন জিনিসটা যোগ হবে, এই যেমন এখানে লিখেছেন তর, তর থাকলে তম যোগ হবে, হুম, তর ইয়স থাকলে তম থাকলে না, ইষ্ট যোগ হবে, হ্যাঁ ইষ্ঠ থাকলে বলিয়ান হবে, ইষ্ট থাকলে বলিয়ান হবে, আর ইয়স লিখছেন যেখানে ইয়স, ইয়স থাকলে একটু ইষ্ট আমি 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 যোগ একটু হবে। আমি একটু বলে দিচ্ছি, একটা জিনিস দেখাই দিই তাহলে সুবিধা হবে। সমগ্র ব্যাকরণ কৌমুদীতে আছে, এটা কোথায় আছে একটু বের করে নিই। বুধ- দেখেন আপনি যখন বলবেন আহ, উম, বিষয়ः বিষয়ः গুরুতরः, যদি এরকম থাকে, ঠিক আছে, তখন আপনি কি লিখবেন যে এটা গুরুতমঃ, ঠিক আছে, আপনার যদি লেখা থাকে আহ গরিয়ান তাহলে আপনি লিখবেন গরিষ্ঠ। এখন এই দুটোই কিন্তু ঠিক, এই গুরুতমও ঠিক
গরিষ্ঠ ঠিক, কিন্তু আপনি তো গুরুতর থাকলে গরিষ্ঠ লিখতে পারেন না, মানে লিখবেন না। না না গরিয়ান থাকলেই গরিষ্ঠ লিখবেন, গুরুতর লাগলে গুরুতম লিখবেন। ঠিক আছে, গরিয়ান থাকলে কিন্তু দুটোই কিন্তু গুরু থেকে এসেছে। ঠিক আছে, আপনি যখন বলিষ্ঠ থেকে বলবত্তর করছেন তখন বলিষ্ঠ থেকে বলবত্তরও যা, আবার বলিয়ানও তাই। কিন্তু আপনি এই আচ্ছা। বলিষ্ঠ মানে বলবান না লিখে বলিয়ান লিখছেন এই কারণে। অর্থাৎ এইটার সঙ্গে এটার সম্পর্ক, গুরুতর সঙ্গে গুরুতমর সঙ্গে সম্পর্ক। আপনি যখন বলছেন যে এখানে আপনি লিখতে চাচ্ছেন আহ বলবত্তমহা, তাই না? কে বললেন এটা? বলবৎ, তুলিকা দি বলেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ আপনি বলেছেন তাই না? বলবত্তরহ বলেছিলেন। বলবত্তমহা বলবত্তরহ। বলেছেন, বলবত্তরহ বলেছেন না? বলবত্তরহ, এটা ঠিক আছে। কিন্তু যদি এখানে আপনার থাকে দুর্যোধনাৎ বলবৎ, এইভাবে যদি থাকে বলবত্তমহ যদি থাকে, তাহলে আপনি লিখবেন ভীমহা দুর্যোধনাৎ বলবত্তমহ যদি থাকে তখন আপনি লিখবেন ভীমহা দুর্যোধনাৎ বলবত্তরহ। কিন্তু যদি বলিষ্ঠ থাকে হ্যাঁ। তখন বলিয়ান লিখবেন। অর্থাৎ এই বলবত্তমহর সঙ্গে বলবত্তর সম্পর্ক, আবার এই বলিষ্ঠের সঙ্গে বলিয়ানের সম্পর্ক। ঠিক আছে, কিন্তু এটাও শুদ্ধ এটাও শুদ্ধ, দুটোই শুদ্ধ। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ এটাই। দিদি কি বুঝেছেন? তুলিকা ম্যাডাম আপনি কি বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এই ঠিক আছে। তারপরে আসছি আমরা এই যে জন্মভূমিহি স্বর্গাদপি গরিষ্ঠা। এখানে একটা দিচ্ছে, আমরা একটা মানে জন্ম ভূমিহি স্বর্গাদপি গরিষ্ঠা। গরিষ্ঠা। ঠিক আছে, এটা কি হবে বলুন তো? তাহলে জন্মভূমি জন্মভূমি স্বর্গাদপি গরিয়ান। গুরুতরহ হবে না, জন্ম যেহেতু তমহ নেই, গরিষ্ঠ গরিষ্ঠ গরিয়ান। গরিয়ান। ভূমি হ্যাঁ, গরিয়ান যেটা পুরুষবাচক। এখনো তো বললো। স্বর্গাতপি, এই গরিয়ান কিন্তু এই জন্মভূমি শব্দটা স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, হ্যাঁ সেই কারণে এটা গরীয়সী হবে। গরীয়সী হবে। দেখেন, এই যে ভীম যদি না হচ্ছে সীতা যদি বলা হতে, সীতা দুর্যোধনা হাত বলিয়সী হতো, সীতা স্ত্রীলিঙ্গ। ভীমহা এটা হচ্ছে কি বলি পুংলিঙ্গ, সেই কারণে বলিয়ান হয়েছে। ঠিক আছে, জন্মভূমিটা স্ত্রীলিঙ্গ, সেই কারণে গরিয়ান না হয়ে সে গরীয়সী হতো। গরিয়সী। যেমন আমরা বলি মহীয়সী নারী। ঠিক আছে, কিন্তু যদি পুরুষ হয় তখন আমরা কিন্তু বলবো মহীয়ান রাজা। ঠিক আছে, কিন্তু স্ত্রীলিঙ্গ হলে মহীয়সী বলবো আমরা। ঠিক আছে, যেহেতু জন্মভূমিটা স্ত্রীলিঙ্গ সেই কারণে গরীয়সী বলছি, যেহেতু নারীটা মহিলা সেই কারণে আমরা মহীয়সী নারী বলছি। ঠিক আছে, তারপর যদি আমরা সীতা বলি তখন সীতা বলিয়সী বলবো, বা কিন্তু যদি রাম বলে রাম বলিয়ান বলবো। ক্লিয়ার? এই তারপর যদি আমরা এখানে বুদ্ধিমত তারাহা বলছি, হ্যাঁ, তখন আমরা বলবো বুদ্ধিমত তমা। যদি বলি আমরা যে বালকে বালিকাসু, এখানে যদি বলি সীতা, সীতা বুদ্ধিমত তমা। ঠিক আছে, বুদ্ধিমত তারা, এরকম বলবো। ওইটাও বিশেষণ হবে স্ত্রীলিঙ্গ কিনা তার উপর ডিপেন্ড করবে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের উপর ডিপেন্ড করে এটা হয়। আচ্ছা, পাপম দুঃখানাম মূলঃ। পাপম দুঃখানাম মূলম। দুঃখানাম মূলম। এই মূলমটা সবসময় আমরা পড়েছি, এখানে আর দেখার কিছু নাই। এখানে প্রথমবার এক বচন হবে পাপম দুঃখানাম মূলম। মূলম কেন হবে বলুন তো? হ্যাঁ মূলম হবে যে পাপম এটাকে অনুসরণ করছে। না, পাপমের সঙ্গে এটা সম্পর্ক না, এটা সম্পর্কটা হচ্ছে দুঃখানাম। 8 নম্বরে এই যে
স্মরণ কারণ ওইটার জন্য হ্যাঁ, স্যার? স্মরণ করুন। 5 নম্বরের দেখুন এই হুম। 8 নম্বর 5 নম্বর পৃষ্ঠায় 8 নম্বরে লেখা আছে। না, স্মরণ, স্মরণ কারণ, স্থান, নিদান, প্রমাণ, প্রমাণ, মূল পাত্র, এগুলো আছে। আস্পদ, স্থান, মূল পদ, ভাজন, মূল প্রভৃতি কতগুলো শব্দ যেকোনো লিঙ্গের বা যেকোনো বচনের বিশেষ্য পদকে বিশেষিত করুক না কেন, সাধারণত ইহা ক্লিবলিঙ্গ ও একবচনান্ত হয়। ঠিক আছে? এই মূলম। ক্লিয়ার? হ্যাঁ। এদিকে বাম দিকে বিসর্গ হবে হ্যাঁ, মূলহ। মূলম হবে। মূলম তো মূলম সবসময় ক্লিবলিঙ্গের প্রথমের একবচন। ঠিক আছে? প্রশ্নে মূলহ আছে। হ্যাঁ। তারপরে আপনারা একটা কাজ করবেন, আমি বুঝিয়ে দেব। আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা যেটা করতে হবে, এই যে আমরা যেখান থেকে শেষ করলাম আরকি 7 নাম্বার পৃষ্ঠা, এরপর দেখেন পারসন আছে, পুরুষ লেখা। এই পারসন থেকে 7 নাম্বার পৃষ্ঠা থেকে আপনি পড়বেন, রিডিং পড়বেন 12 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়ে আ এই 12 নম্বরের যে সলিউশন গুলো করতে পারলে ভালো হয়। আচ্ছা, এটা সম্ভব হবে না মনে হয় আপনাদের পক্ষে। আমি একবার দেখিয়ে দিতে হবে আপনাদের। তাহলেই হবে। ঠিক আছে? এখন কি দেখিয়ে সময় দিন আছে? স্যার একবার। হ্যাঁ, সময় আছে। এখন 10 মিনিট আমি সময় নিই। ঠিক আছে? 10 মিনিট বা 15 মিনিট সময় নিয়ে শুরু করি। সদয় প্রভু না। 10 নাম্বার আপনাদের দরকার নেই। আপনারা পারবেন, এটা নিজেরাই পড়েছেন। ইংরেজিতে থার্ড পারসন বা সেকেন্ড পারসন ও ফার্স্ট পারসন আছে। যেমন আছে সংস্কৃত সেরূপ প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আছে। এই প্রথম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষের রূপটা আপনারা জানেন। ইউষ্মদ অর্থবাচক যাহা আচ্ছা, 2 নম্বরে আছে ইষ্মদ অর্থবাচক যাহা স্মৎ শব্দের অর্থ প্রকাশ করে। ভবৎ শব্দ বা মধ্যম পুরুষ নহে, আ বা প্রথম পুরুষ, যথা আপনি দেখুন ভবান পশ্যন্তু, আপনি থাকুন ভবান তিষ্ঠতু, আপনি আসুন ভবান আগচ্ছিত, আপনারা আসুন ভবন্তঃ বদন্তু। ভবান শব্দটা যদিও এটা তুমি বা আপনি বোঝায়, তো এটা প্রথম পুরুষ হবে। এটাই বোঝাতে চাচ্ছি। আচ্ছা। এটা নাম্বারের 1 নাম্বারটা দেখার দরকার নেই। এটা আপনারা পারবেন। 12 নাম্বারটা পারবেন। 13 নম্বরে আমি যাচ্ছি। দেখেন 13 নম্বরে বলা হচ্ছে দ্বয়, দ্বিতয়, যুগল, মিথুন, ইয়োগা ও দ্বন্দ্ব প্রভৃতি শব্দ 2 সংখ্যাবোধক, ত্রয় ও তৃতীয় শব্দ 3 সংখ্যাবোধক, চতুষ্টয় শব্দ 4 সংখ্যাবোধক, গণা, মণ্ডলা, সমূহা, বর্গা, কুলা প্রভৃতি শব্দ বহুত্ববোধক হইলেও ইহারা প্রায়ই একবচনে ব্যবহৃত হয়। মম বাহুদ্বয়ম অস্তি। অস্তি দ্বয়মটা বাহুদ্বয়ম দুটো হলেও এখানে অস্তি ব্যবহার করা হয়েছে। ব্রাহ্মণত্রয়ম আগাচ্ছেতি। ব্রাহ্মণত্রয়ম কিন্তু একবচন, যদিও 3 জন বোঝাচ্ছে, কিন্তু ত্রয়ম শব্দ ব্যবহার করার ফলে এখানে একবচনের রূপ হয়ে আগাচ্ছেতি হয়েছে। নাহলে কিন্তু আগাচ্ছন্তি হতো 3 জনের হয়ে। ঠিক একইভাবে বৃক্ষ চতুষ্টয়ম বিদ্যাতি, অর্থাৎ একবচনে হয়েছে। অর্থাৎ এই যে শব্দগুলো আমরা যেটা বললাম, দ্বয়ম, দ্বয়, দ্বিতয়, যুগল, মিথুন, যুগ, দ্বন্দ্ব, এই শব্দগুলোর প্রয়োগে সবসময় একবচনের রূপ হয়। যেমন ধরুন, দেখেন এই যে আছে 13 নম্বরে আছে। 13 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, প্রথম যেটা আছে মিত্র চতুষ্টয়ম গচ্ছন্তি। মিত্র চতুষ্টয়ম মানে কি? মিত্র চতুষ্টয়ম মানে 4 জন মিত্র বা বন্ধু। ঠিক আছে? 4 জন মিত্র বা বন্ধু যদি বৃক্ষ চতুষ্টয় মানে 4টা বৃক্ষ আগে। হ্যাঁ, বৃক্ষ চতুষ্টয় মানে হচ্ছে 4টা বৃক্ষ না? মিত্র বৃক্ষ না, চতুষ্টয়ম মিত্র, মিত্র, বন্ধু। 13 নম্বর পৃষ্ঠায় প্রথমে। তাহলে কিন্তু 4 জন হলে কিন্তু গচ্ছন্তি হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে কিন্তু গচ্ছতি হবে। কারণটা হচ্ছে যে ত্রয়ম বা চতুষ্টয়ম শব্দের প্রয়োগ থাকলে সেটা একবচনের রূপ হবে। ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তারপরে 14 নম্বরে বলা হচ্ছে সমাহার দ্বন্দ্ব দ্বিগুর সমাহার দ্বিগু অব্যয়ীভাব সমাসে নিষ্পন্ন পদগুলো সর্বদাই একবচনান্ত হয়। হীনকুলম ত্রিভুবনম যথা সাধ্যম। এটা পরে বোঝা যাবে, আপনার এটার প্রয়োগ আপাতত নেই। অশ্বিনৌ দম্পতি কেবল দ্বিবচনেই হয়। অশ্বিনৌ মানে কি? মানে আমরা সবসময় বেদে অশ্বিনী শব্দ দ্বিবচনেই পাই, অশ্বিনৌ পাই। ঠিক আছে? দ্বিবচনেই পাই। সেই কারণে দ্বিবচন। দম্পতি, দম্পতি মানে জায়াপতি। ঠিক আছে? আপনারা জানেন এটা সমাসটা
সেই কারণে এটা দ্বিবচনে ব্যবহার করা হবে সবসময়। আচ্ছা, একশেষ নিষ্পন্ন পদগুলি দ্বিবচনে ব্যবহৃত হইলে একজন স্ত্রী ও একজন পুরুষ বুঝাইয়া থাকে, যেমন ভ্রাতরৌ। ভ্রাতরৌ মানে কি হচ্ছে, এটা একটা সমাস, একশেষ ভাই সমাস। এখানে ভ্রাতরৌ মানে কিন্তু দ্বিবচন, ভ্রাতৃ ভ্রাতরৌ, কিন্তু এখানে ভাই ভ্রাত মানে ভ্রাতা এবং হচ্ছে কোন বা ভগিনী ভগিনী, ভ্রাতা ভগিনীর সমাস করলে ভ্রাতরৌ হচ্ছে, ঠিক আছে, দ্বিবচনে, সেই কারণে এটা দ্বিবচন হবে। এবার সুয়াসুরৌ, সুয়াসুরাহা, সুয়াশ্রুয়া, ঠিক আছে, বা শ্বশুর এবং শাশুড়ি এই দুটো মিলেই সমাস করলে শ্বশুরৌ হয়। ঠিক একইভাবে পিতা মাতা, পিতাচা মাতাচা সমাস করলে পিতরৌ হয়। এটা দ্বিবচনে ব্যবহার করা হবে সবসময়। তারপরে বলা হচ্ছে দায়, অক্ষতা, লাজ, অশ্রু, প্রাণা, আপ, সুমনস, সমা, সিক্তা ও বর্ষা এই শব্দগুলো সর্বদাই বহুবচনে হয়, ব্যবহৃত হয়। এগুলো আমি জাস্ট পড়ে যাচ্ছি, আমি লাস্টে বুঝিয়ে দিচ্ছি 1 মিনিট। আচ্ছা, গৌরব গৌরব এটা কত ইয়েতে পড়ছেন আমি একটু পেলাম না। 9 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর, হ্যাঁ এটা একটু বলে দিবেন স্যার, বলে দিলে সুবিধা। দায়, অক্ষত, লাজ, অসু, প্রাণ, অপ, সুমনস, সামা, সিক্তা ও বর্ষা এই শব্দগুলি সর্বদাই বহুবচনে ব্যবহৃত হয়। এটা আমি একটু পরে বোঝাচ্ছি, আপনি শুধু পড়ে যান। গৌরব বুঝাইলে অনেক স্থলে এক বচনের পরিবর্তে বহু বচন ব্যবহৃত হয়। ভবদ্ভ্যাহ ধর্মম শ্রমতুম ইহা আগতাহা। আচ্ছা, এটা রিডিং পড়ছি, যেমন ধরুন আমি তারপরে একটু বলে আসছি। এই যে 13 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে 13 নম্বর পৃষ্ঠা পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, 12 নম্বর পৃষ্ঠায় দেখেন লেখা আছে, 12 নম্বর পৃষ্ঠা একেবারে নিচে দেখেন বর্ষায়াম বৃষ্টিহি ভবতি, পেয়েছেন? 12 নম্বর পৃষ্ঠায় একেবারে নিচের লাইনে বর্ষায়াম বৃষ্টিহি ভবতি, বর্ষায় বৃষ্টি হয়। তাহলে বর্ষা শব্দটা, বর্ষায় বৃষ্টি হয়, এখানে কোন কারক? বর্ষাটা কোন কারক? হ্যাঁ হ্যাঁ, helps to establish the same, অধিকরণ কারক। অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারকের সপ্তমীর এক বচনে কি হবে বর্ষা শব্দের? বর্ষায়াম, লতা থেকে লতায়াম, তাহলে বর্ষায়াম। কিন্তু আমরা কি বলেছি, আমরা যেটা পড়েছি 17 নম্বর পৃষ্ঠায় দেখেন, সরি 9 নম্বর পৃষ্ঠা 17-তে কি পড়েছি, যে এই বর্ষা শব্দ সবসময় বহু বচনে ব্যবহৃত হবে, তাই না? যে কারণে এখানে বর্ষায়াম না লিখে আপনাকে লিখতে হবে বর্ষাসু, সবসময় বহু বচনে ব্যবহার। বর্ষা সু, কারণ এটা কখনোই এক বচনে ব্যবহার করা যাবে না, এটাই হচ্ছে বিষয়। তারপরে 19 নম্বর বলা হচ্ছে প্রদেশবাচক শব্দ সকল প্রায়ই বহু বচনে ব্যবহৃত হয়, কলিঙ্গেষু, মগধেষু, বিদর্ভেষু, এগুলো সবসময় বহু বচনে হয়। আচ্ছা, 20 নম্বর বলা হচ্ছে अस्मद् দ্বয়শ্চ সবিশেষণস্য প্রতিষেধঃ। অস্মৎ শব্দের কোনো বিশেষণ না থাকিলে কোথাও কোথাও এক বচন ও দ্বিবচনের পরিবর্তে বহু বচন ব্যবহার করা হয়, যথা অহম পশ্যামি, আবাম পশ্যাবহ স্থলে বয়ম পশ্যামহ বিশেষণ থাকিলে হয় না। দরিদ্রাহ অহম রোদিমি স্থলে দরিদ্রাহ বয়ম রোদিমহ এরূপ হয় না। আচ্ছা, এটার দরকার নেই, এটা খুব ঝামেলার, এগুলোর প্রয়োজনও নাই, জাস্ট এটা ব্যাকরণ নিয়ম, এত দরকারও নাই। আচ্ছা, ব্যক্তি বিশেষের নাম বহু বচনে ব্যবহৃত হইলে সেই বংশের সকল লোককেই বুঝাবে। আচ্ছা, ব্যক্তি বিশেষের নাম বহু বচনে ব্যবহৃত হইলে সেই বংশের সকল লোককে বুঝাইতে হবে। যেমন রঘু, রঘুকে যদি রঘবহা বলা হয়, রঘু শব্দের বহু বচনে কি হবে? রঘবহা। সাধু, সাধবহা, ঠিক আছে। রঘবহা যখন বুঝবে তখন রঘুবংশের সকলকেই বোঝাবে, ঠিক আছে। ধরেন আপনি কোন বংশ বা কোন গোত্র, কেউ একজন বলুন তো। আমরা গোত্র পড়ি যে আমাদের সবসময় লাগে, এমুক গোত্র, কাশ্যপ গোত্র, হ্যাঁ, কাশ্যপ গোত্র। যদি কাশ্যপ হয়
তাহলে কাশ্যপাহা বললে কাশ্যপ গোত্রের সকলকে বোঝাবে, বিষয়টা হচ্ছে তাই। কাশ্যপ, আহা। ঠিক আছে, নরাহা বহুবচন বলে সবাইকে বোঝাবে। আরেকটা গোত্র বলুন। সান্ডল্য। শাণ্ডল্য। শাণ্ডল্যাহা বললে শাণ্ড গোত্রের সবাইকে বোঝাবে। এই রঘু বংশ বলছে, রঘু বলে রঘবহা বললে সবাইকে বোঝাচ্ছে রঘু বংশের। এই আচ্ছা, গৃহ শব্দ পুংলিঙ্গ হইলে নিত্য বহু বচনান্ত হয়, যথা গুহাহা, উইয়াহ তত্র তত্রাগরম, ধনপতি গৃহান, উত্তরস্মদিয়াম। এটা আমাদের কখনো প্রয়োজন হবে না, আমরা এটা ব্যবহার করব না। অপ্সরা শব্দ সাধারণত বহু বচনেই ব্যবহৃত হয়, কদাচিৎ এক বচনে প্রয়োগ করা হয়, অপ্সরাহা, অপ্সরাহা। এটা একটু just জেনে রাখলাম। এক শব্দ এক বচন কিন্তু কেহ কেহ অর্থ বুঝাইলে বহু বচন রূপে ব্যবহৃত হয়। একঃ চন্দ্রঃ, একা ভারিয়া, একম মিত্রম, একে বদন্তি। একে বদন্তি মানে কেউ কেউ বলছে। একে শব্দটা ওই সর্বশব্দের মতো, আমি যখন রূপটা পড়াবো তখন আপনাকে বুঝিয়ে দেব। তারপরে বলা হচ্ছে দ্বি শব্দ সর্বদাই দ্বিবচন রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, দৌ পক্ষৌ, দৌ মাসৌ, দ্বে লতা, দ্বে ফলে, এরকম। ত্রিশব্দ হইতে অষ্টাদশন পর্যন্ত সংখ্যাবাচক শব্দ সকল ও অনেক শব্দ সর্বদাই বহুবচন। ত্রিশব্দ থেকে এগুলো বহুবচন, যেমন ত্রিণি নেত্রাণি, চত্বারঃ বেদাঃ, পঞ্চবাণঃ, ষট ঋতবঃ। অর্থাৎ এই যে পরের গুলো সবসময় বহুবচন হচ্ছে। তারপরে বলা হচ্ছে বিংশতি হইতে পরার্ধ পর্যন্ত সংখ্যাবাচক শব্দ সকল বিশেষণ ও বিশেষ্য যেভাবেই ব্যবহৃত হোক না কেন, ইহারা কেবল এক বচনে ব্যবহৃত হয়। যেমন বিংশতিহি নরাহা, বিংশতিহি কিন্তু এক বচনে আছে, এরা কিন্তু কখনোই বহু বচনে ব্যবহার করা হবে না, কিন্তু যেটাকে বিশেষণ করবে সেটা বহু বচনে হবে, নরাহা। অর্থাৎ নরশব্দের বহু বচনে নরাহা হচ্ছে। আমি একটু আপনাকে জাস্ট বুঝিয়ে দিই এই যে এটা কারেকশনটা। আপনি 12 নম্বর পৃষ্ঠায় আসেন, আমি ওইগুলোকে একবার বুঝিয়ে দিলে আপনি বুঝে যাবেন, তারপর ওগুলো আপনি নিজে পড়তে পারবেন আশা করছি। এটা আমরা হোমওয়ার্ক দিয়ে দেবো। দেখুন, তদয়ঃ প্রভুনা। হ্যাঁ, প্রথম হচ্ছে সদায়াহা প্রভুনা। এখানে কি হবে বলুন তো? তদয়ঃ না, এটা কি হবে? তদয়াহ না হবে নাকি? প্রভুনা এখানে কি কোন বিভক্তি আছে? প্রভু প্রভুনা এখানে কোন বিভক্তি আছে? তৃতীয়া বিভক্তি, সাধু শব্দের মতো, সাধুনা। হ্যাঁ, তৃতীয় আর এক বচন। তৃতীয় এক বচন, সাধু শব্দের তৃতীয় এক বচন সাধু। তাহলে এখানে সদয় শব্দের তৃতীয় এক বচনে কি হবে? সদায়েনা। সদয়েন নর শব্দের তৃতীয় এক বচন। ক্লিয়ার? সদায়েনা প্রভুনা। আচ্ছা, সদয়েন প্রভুনা। ঠিক আছে, তারপর দেখেন দৌ মাসাহা, দৌ মাসাহা। এটা বুঝি নাই। সদয়েন এটা কিভাবে হলো? প্রভুর বিশেষণ তো সদয় প্রভু, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রভুনা কোন বচন, কোন লিঙ্গ, কোন বিভক্তি, কোন বচন? তৃতীয় আর এক বচন। তৃতীয় বিভক্তির সদয়ের এক বচন। তৃতীয় এক বচন করলে কি হবে? আচ্ছা, সদয়েন। নর শব্দের তৃতীয় আচ্ছা, এক বুঝতে বচন পেরেছি। নরেন আছে না, সদায়েন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কারণে সদয়েন। সদায়েন হয়। বুঝতে আচ্ছা, পেরেছি। দৌ মাসাহা, তাহলে দৌ হচ্ছে কোন বচন, কয় বচন? দুই দুই। দুই বচন। তাহলে মাসাহা এর দ্বিবচনে কি রূপ হবে? দ্বিবচনে হওয়ার কথা। হ্যাঁ, কি দ্বিবচনে কি রূপ হবে? মাসও হবে নাকি? মাসৌ হবে। মাসও হবে। নর নরৌ, তো মাসও নর হ্যাঁ ঠিক আছে। এই ঠিক আছে, আর কিছু না।
মানে আমরা এখানেও ওই বিশেষ্য বিশেষণই করছি, আর কিছু না আসলে। ঠিক আছে, আমরা এখানেও ওই বিশেষ্য বিশেষণই করছি। কিন্তু কিছু কিছু জিনিস আপডেট আছে এই হ্যাঁ, একটু আপডেট হবে হয়তো, সবগুলো না। তারপরে যেমন আছে, ধরুন যে আমরা কি বলেছি, আহ এই যে বন্ধু গণাহা, বন্ধু গণাহা উপস্থিতাः উপস্থিতাহা, উপস্থিতাহা। ঠিক আছে, এখন আপনাকে দেখতে হবে বন্ধু গণাহা কয় মানে কোন বচন হবে। বন্ধু গণঃ বন্ধুগণঃ এক বচন, দুই বচন না বহু বচন? এক বছরে গণঃ আছে তো না, বহু বছরে বন্ধু গণ অনেক অনেক বহু বচনই হবে। আচ্ছা, বহু কিন্তু বচন। হ্যাঁ বহু বচন, বন্ধু গণাহা বহু বচন, কিন্তু 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বরে পড়েন, 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বরে আছে, পেয়েছেন? দ্বয় দ্বিতীয় যুগল মিথুন যুগ, দ্বন্দ্ব প্রভৃতি শব্দ 2 সংখ্যাবোধক, ত্রয় তৃতীয় শব্দ 3 সংখ্যাবোধক, চতুষ্টয় শব্দ 4 সংখ্যাবোধক এবং গণ, মণ্ডল, সমূহ, বর্গ, কুল প্রভৃতি বহু শব্দ বোধক হইলেও এক বচন ইহারা প্রায়ই এক বচনে ব্যবহৃত হয়। তাহলে গণ শব্দটা কোন বচন হচ্ছে? এক বন্ধু বচন। গণ যদিও এক অনেক জন বছর হবে। বোঝাচ্ছে, কিন্তু বচন কিন্তু এক বচন হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এক বচন বোঝাবে। সেই কারণে এখানে বন্ধু গণাহা গণঃ উপস্থিতাः উপস্থিতহা, উপস্থিতাহা কিন্তু নরশব্দের বহু বচন, কিন্তু আমরা এখানে বহু বচন করব না, উপস্থিতः উপস্থিত উপস্থিতः এক বচনে করব। এই আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, ঠিক একইভাবে যখন আপনি এখানে পড়বেন, ধরুন যে পঞ্চ সরাহা, সরাহা এখানে কি হবে? পঞ্চশরাः পঞ্চ সরাহা, পঞ্চ বহু বচন, বহু বচন, হুম। পঞ্চ সরাহা। ঠিক আছে, আমরা যদি বলি চত্বারः বন্ধুः চত্বারः সরাহা, বন্ধুः अस्तु तर्हि ह्यस्तनायां कक्षायां वयं यद् गृहकार्यं प्रदत्तमासीत् तद्विषये आलोचनां कुर्मः। আমরা এর আগে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম একটু দেখুন। হেল্প টু দ্য স্টাডি অফ সংস্কৃত ইত্যस्य সপ্ত পৃষ্ঠাঙ্কে 7 নম্বর পৃষ্ঠা, সমগ্র ব্যাকরণ কৌমুদী 7 নম্বর পৃষ্ঠা। प्राप्तं वा? उद्घाटयतु सप्त प्राप्तिं प्राप्तिं 7 नंबर पृष्ठ। तर्हि इतः पूर्वं वयं पठितवन्तः यत् स्नेहोमयं जननी अत्र वयं किं ज्ञातवन्तः यत् विशेषस्य यत् लिङ्गं यद्वचनं या च विभक्तिः विशेषणस्योऽपि तल्लिङ्गं तद्वचनं सा च विभक्तिः भवति। तदर्थं स्नेहोमयं जननी इत्यत्र जननी स्त्रीलिङ्ग शब्द, तदर्थं स्नेहोमय इत्यत्र स्त्रीलिङ्गवत् रूपं भविष्यति, तदर्थं स्नेहोमयं जननी इति अशुद्धं वर्तते, अतः स्नेहोमयी जननी इति शुद्धं भवति। इतोपि क्लान्तः प्रतीकस्य इति एषः वाक्य एतद् वाक्यम् अशुद्धं वर्तते, यतः प्रतीकस्य इत्यत्र षष्ठीविभक्तिः वर्तते, क्लान्तः इत्यत्र प्रथमाविभक्तिः वर्तते, अतः क्लान्तः इत्यत्र षष्ठीविभक्ति
विभक्तेः प्रयोगः करणीयः अतः षष्टिविभक्तिं कृत्वा किं भवति क्लान्त्यस्य अतः शुद्धं रूपं भवति क्लान्त्यस्य पथिकस्य अतः परम् अग्रे किं भविष्यति सुशीलः छात्रात् छात्रात् इत्यत्र पञ्चमी विभक्तिः वर्तते तदर्थं सुशीलः इत्यत्र प्रथमा विभक्तिः वर्तते यतः विशेष्य छात्रा इति शब्दात् पञ्चमी विभक्तेः प्रयोगः भवति अतः सुशील इत्यत्र पञ्चमी विभक्तेः प्रयोगः करणीयः अतः सुशीलात् छात्रात् तदनन्तरं पूजनीयः ब्राह्मणाय इत्यत्र ब्राह्मणाय इति ब्राह्मण शब्दस्य चतुर्थेः एकवचनम् अतः पूजनीयः इत्यत्र चतुर्थी विभक्तेः प्रयोगः करणीयः अतः पूजनीयः इत्यत्र चतुर्थ विभक्तिरूपम् अस्ति पूजनीयाय अतः शुद्धं भवति पूजनीयाय ब्राह्मणाय तदनन्तरं सत् नारी सत् इत्यत्र तु क्लीबलिङ्ग वर्तते नारी इत्यत्र तु स्त्रीलिङ्ग भवति अतः सत् इत्यत्र स्त्रीलिङ्गवत् रूपं भविष्यति अतः सत् इत्यस्य स्त्रीलिङ्गे भवति सती अतः सती नारी इति शुद्धं रूपं भवति क्षुद्रं वृक्षात् वृक्षान् इत्यत्र द्वितीयविभक्तेः बहुवचनं वर्तते अतः क्षुद्रम् इत्यत्र द्वितीयविभक्तेः बहुवचनं करणीयं क्षुद्रम् इत्यस्य द्वितीयविभक्तेः बहुवचनस्य रूपं क्षुद्रान् अतः क्षुद्रं वृक्षान् इति अशुद्धं रूपं भवति क्षुद्रान् वृक्षान् इत्यत्र इति तु शुद्धं रूपं भवति एवं क्रमेण वयं पठितवन्तः धनवानाः मानवः इत्यत्र धनवन्तः मानवः उन्नतः वृक्षाणाम् इत्यत्र उन्नतानां वृक्षाणां सुरक्षितः नगरी इत्यत्र सुरक्षिता नगरी गभीरं कूपेषु इत्यत्र गभीरेषु कूपेषु शीतलानि वायवः इत्यत्र शीतलाः वायवः बहवः कुसुमानि इत्यत्र बहुनि कुसुमानि इति रूपं वयम् इतः पूर्वं पठितवन्तः वयं समाधानं कृतवन्तः आसम् अधुना तत्परतः वयं সমাধান করবাহ মানে আমরা এখন এই পর্যন্ত আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম আমাদের হোমওয়ার্ক ছিল আমরা এরপর থেকে শুরু করব ইতঃ পরম কিম বাক্যমস্তি কৃপয়া বদতু বহবহ কুসুমানি ইতঃ পরম কিম বাক্যমস্তি मिष्टं फलानां मिष्टं फलानां तर्हि धन्यवादः का उक्तवती तुलिका दास आम् तुलिका दास महोदय बहु धन्यवादः अस्तु मिष्टं फलानां अस्तु मिष्टं फलानाम् इत्युक्ते फलानां तु फलानाम् अत्र का विभक्तिः भवति अनम्यूट् कृत्वा करोतु सर्वे अनम्यूट् कृत्वा उपविशन्तु सर्वे अनम्यूट् कृत्वा उपविशन्तु षष्ठी बहुवचन क्लीबलिङ्ग षष्ठी बहुवचनं तर्हि मिष्टम् इत्यत्र का विभक्तिः षष्ठी मिष्टम् अधुना का विभक्तिः अस्ति षष्ठी विभक्ति भविष्यति परन्तु अधुना मिष्टम् इत्यत्र का विभक्तिः भवति मिष्टं प्रथमा विभक्तिः आम् अत्र प्रथमा विभक्तिः तर्हि मिष्ट इत्यस्य षष्ठी विभक्तेः बहुवचनं किं रूपं भविष्यति षष्ठी बहुवचनं फलानि मिष्टानि बहु धन्यवादः सर्वे प्रयत्नं कुर्वन्तु मिष्टानां फलानां সবাই বলুন সবাই বলার চেষ্টা করুন হ্যাঁ মিষ্টানাম স্যার এটা কি ফল শব্দের রূপ থেকে আসছে আম
ফল এখানে তো ফলটা যে লিঙ্গ যে বিভক্তি যে বচন, মিষ্টটাও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে। ঠিক আছে? মিষ্টটা তো ফলের বিশেষণ, তাই না? হ্যাঁ তাহলে তাহলে আমরা বলেছি বিশেষ্যের যে লিঙ্গ যে বিভক্তি যে বচন, বিশেষণেরও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে। তাহলে ফলানাম হ্যাঁ। যেহেতু এখানে ষষ্ঠীর ক্লিবলিঙ্গের ষষ্ঠীর বহুবচন, তাহলে মিষ্টতেও হুম, ক্লিবলিঙ্গের ষষ্ঠীর বহুবচন হবে। এটাই হচ্ছে বিষয়। হুম। ঠিক আছে? বুঝেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ अस्तु तर्हि धनवानं मानवाय धनवानं মানবায় मानवाय मानवाय इत्यत्र का विभक्तिः किं वचनं চতুর্থী বিভক্তি का পুংলিঙ্গ চতুর্থী पुंलिङ्गे বিভক্তি चतुर्थी विभक्ति किं वचनं এক এক বচন বচন। एकवचनं सर्वे प्रयत्नं करोतु समस्या नास्ति सर्वे अनम्यूट कृत्वा उपविशन्तु সবাই আনমিউট করে বসে থাকুন ঠিক আছে তদনন্তরं ধনবানম ইত্যত্র চতুর্থীহে একবচনম কিম ধনবান আসলে প্রথমে আগে জানতে হচ্ছে ধনবান এই শব্দটা কোন শব্দের মতো হবে পুংলিঙ্গে ভগবত ভগবান শব্দের মতো ভগবত শব্দের মতো হবে ঠিক আছে ভগবত শব্দের চতুর্থীর এক বচনে কি আছে যেহেতু মানবটা চতুর্থীর এক বচনে আছে মানবায় তাহলে ভগবত এর চতুর্থীর এক বচনে কি আছে ভগবতে ভগবান তাহলে এখানে হবে ধনবান এখানে কি ধনবতে হবে আচ্ছা ধনবতী স্যার জি স্যার জি ওই যে ভগবত শব্দ মহৎ শব্দ তো একই না? হ্যাঁ হ্যাঁ মহৎ শব্দ একই ভগবান শব্দটা আপনার ব্যাকরণ কণিকায় আছে 29 পৃষ্ঠায় আর ভগবত শব্দটা আছে হচ্ছে এই যে মহান শব্দটা আর কি মহৎ শব্দটা এটা হচ্ছে হচ্ছে আহ ব্যাকরণ কণিকা 29 পৃষ্ঠা কত 29 পৃষ্ঠা 29 পৃষ্ঠা হ্যাঁ ব্যাকরণ কণিকা 29 পৃষ্ঠায় আছে না হ্যাঁ 29 একটুখানি মানে সমস্যা আছে যে সম্ভবত একটা বা দুটো একটু পার্থক্য হয় ঠিক আছে এই যে ভগবত শব্দের থেকে মহৎ শব্দের ঠিক আছে দুই একটা পার্থক্য আছে যেমন এই যে দ্বিতীয়ার বহুবচনে দ্বিবচনে প্রথমার দ্বিবচনে এরকম আর বহুবচনে এরকম কিছু পার্থক্য আছে ঠিক আছে হুম এটা মূলত ধাবন শব্দের মতো ধাবত ধাবত শব্দটা হচ্ছে ওই যে সমগ্র ব্যাকরণ কৌমুদীতে আছে হচ্ছে দেখেন এই যে 109 নম্বর পৃষ্ঠা 109 এবং 110 নম্বর পৃষ্ঠা এই প্রথমার সমগ্র ব্যাকরণ কৌমুদী 110 নম্বরে আসেন আর 100 ঠিক আছে 110 আর 109 এখানে দ্বিতীয় আর বহু বচনে কিছু রূপের পার্থক্য বা এই যে মহান মহান্ত মহান্তাহা মহান্তাম মহান্ত এই পাঁচটা রূপে একটু পার্থক্য হুম 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 হুম। দেখেন এই যে ভাবত শব্দটাও একই না? ব্যাকরণ কৌমুদীতেই দেখেন ব্যাকরণ সরি কণিকাতেই দেখেন পরপর দেওয়া আছে দেখেন ভগবান ভগবন্তও আছে কিন্তু মহান মহান্তও মহান তাহা আবার এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই জাস্ট প্রথম আর এক বচন দ্বিবচনে একটু পার্থক্য আছে এইটুকু আর কিছু না হুম, হুম, হুম। ঠিক আছে धनवते मानवाय अस्तु समीचीनं बहु समीचीनमस्ति भीषणस्य व्याघ्राणां तत्परं किम् अस्ति भीषणस्य व्याघ्राणां विषमस्य ব্যাঘ্রাণম व्याघ्राणां भीषणस्य व्याघ्राणां ব্যাঘ্র বলতে হচ্ছে যে বাঘ না? बाघ व्याघ्र इत्युक्ते बाघ अस्तु तर्हि भीषणस्य व्याघ्राणां व्याघ्राणम् इत्यत्र का विभक्तिः किं वचनं ব্যাঘ্র আমাদের ষষ্ঠীর বহুবচন। षष्ठी बहुवचनं बहुवचन। कः उक्तवान् व्याघ्राणं भीषणानं व्याघ्राणं भीषणम् इत्यत्र षष्ठी बहुवचनं भविष्यति तर्हि किं रूपं भविष्यति भीषणानं व्याघ्राणं व्याघ्राणाम् अस्तु तदनन्तरं
किमस्ति किं वाक्यमस्ति बुद्धिमान् नरम बुद्धिमान् बुद्धिमान् नरम बुद्धिमान् किं भविष्यति अत्र नरम इत्यत्र का विभक्ति किं वचनम् पुल्लिङ्ग দ্বিতীয় 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 একবচন। বিভক্তির এক বচন পুংলিঙ্গ पुंलिंग না द्वितीय দ্বিবচন দ্বিবচন हाँ द्वितीय विभक्तेः एकवचनम् একবচন। द्वितीय विभक्तेः एकवचनं तर्हि बुद्धिमान् इत्यत्र किं भविष्यति বুদ্ধিমানম। বুদ্ধিমান না বুদ্ধিমান শব্দটা কার কোন শব্দের মতো এটা আগে বুঝতে হবে আত্মন আত্মন না বুদ্ধিমান শব্দটা ওই ই শব্দের মতো আপনার ওই যে ভগবান বা ধাবন শব্দের মতো ঠিক আছে বুদ্ধিমত ভগবান শব্দের মতো। হ্যাঁ বুদ্ধিমত ওটা তো ভগবান না এটা ওটা বুদ্ধিমান। ভগবত ভগবত আর বুদ্ধিমত হ্যাঁ ভগবত। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বুদ্ধিমত বুদ্ধিমতের এক বচন করলে বুদ্ধিমান বুদ্ধিমন্তম। হয় ভগবতের এক বচন করলে ভগবান হয় বুদ্ধিমত করলে বুদ্ধিমান হয় ভগবান তো না ভগবত না হ্যাঁ হ্যাঁ ভগবত তাহলে বুদ্ধিমত বুদ্ধিমান। ঠিক আছে তাহলে এখন এইটার কি হবে দ্বিতীয় এক বচনে এটা হচ্ছে বুদ্ধিমন্তম। বুদ্ধিমন্তম ঠিক আছে বুদ্ধিমন্তম নরম বুদ্ধিমন্তম নরম। দেখেন আপনি যখন এটা যখন দেখবেন যে আসলে আমি ঠিক লিখছি কিনা তখন এই যে শব্দটা দিয়ে জাস্ট এই গুগলে যে একটা সার্চ দিয়ে দেখবেন দেখবেন আপনি বুঝে যাবেন যে আমি বুদ্ধিমন্তম শব্দটা আসলে ঠিক কিনা কতটুকু ঠিক যদি এখানে সার্চ দেন গুগলে যে দেখেন এখানে আমি দিয়ে দিলাম বুদ্ধিমন্তম দিয়ে এই দেখেন এখানে অনেক যে আসছে কিন্তু ঠিক আছে দেখেন এখানে কি আছে বুদ্ধিমন্তম মহাবীরিয়ম ঠিক আছে বুদ্ধিমন্তম মহাবীরিয়ম বন্দেহম মঙ্গলায়ুধম ঠিক আছে তারপর দেখেন এখানে আসছে দেখেন এরকম বহু শব্দ পাওয়া যায় তাহলে এই যে- স্যার হ্যাঁ বুদ্ধিমান শব্দটা তাহলে কি ভগবান শব্দ থেকে আসলো ভগবান শব্দের মতো ভগবত বুদ্ধিমত ঠিক রূপটা এরকম দেখেন এটা ভগবত আর হচ্ছে বুদ্ধিমত মানে শব্দ চিনাটাই মাঝে মধ্যে ইয়ে হয়ে যায় একটু এই যে আমি একবার আপনি একটা শব্দ যখন একবার বুঝে যাবেন ঠিক আছে মানে একটা শব্দ এই যে হুম। একবার শিখলেন এটা তো আপনি আর ভুলবেন না এরকম করে আপনাকে আগাতে হবে ঠিক আছে এভাবে আগাই যেতে হবে আমি সবসময় একটা কথা বলি আপনি যখন যাই লেখেন ঠিক আছে যে ধরেন আপনি যখন যাই লিখবেন আপনি কিন্তু এইভাবে লেখেন না আপনি এইভাবেই লেখেন তাই না হ্যাঁ কেন লেখেন হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তো আপনাকে এটাই লেখা উচিত না বুর্গু জাকারিয়া যায় হ্যাঁ কিন্তু আপনি এটা লেখেন আপনি অন্তস্থ আকার ইয়া লেখেন কেন লেখেন এইটাই লিখি হ্যাঁ কারণ এটা আপনি অভ্যস্ত হয়ে গেছেন সেই কারণে হ্যাঁ এটা ভুল হয় না ঠিক আছে আপনি বরং এটা তো চিন্তাও করতে পারেন না ঠিক একইভাবে না 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 এটা চিন্তাও করা যায় না আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন না তখন ওইটা অটোমেটিক হ্যাঁ। চলে আসবে। তাই না তাই যেন হয় তাই যেন তারপরে কি আছে আমাদের বুদ্ধিমন্তম নরম উজ্জ্বলাহ নক্ষত্রাণি উজ্জ্বলাহ নক্ষত্রাণি প্রাণী উজ্জ্বলাহ নক্ষত্রাণি নক্ষত্রাণি नक्षत्राणि अस्तु नक्षत्रीय इत्यत्र का विभक्ति किं वचनम् क्लीबलिंग प्रथमा बहुवचन प्रथम बहुवचनं तर्हि उज्ज्वलाः इत्यत्र किं रूपं भविष्यति वदतु उज्ज्वलानि नक्षत्राणि उज्ज्वलानि उज्ज्वलानि नक्षत्राणि नक्षत्राणि उज्ज्वलानि नक्षत्राणि अस्तु তারপরে হচ্ছে তৎপরম কিমস্তি মহান গিরেহে মহান গিরেহে
महान् गिरेः गिरेः इत्यत्र किं रूपं भवति? गिरेः मुनि शब्दरूप मुनि शब्द अस्तु ষষ্ঠী मुनि शब्द का विभक्तिः किं वचनं? পঞ্চমী এবং ষষ্ঠী দুটোই হয়। आं पञ्चमी एकवचनं षष्ठी एकवचनं वा द्वयमपि वक्तुं शक्नोति समस्या नास्ति पञ्चमेः विभक्तिः एकवचनं षष्ठी विभक्ति एकवचनं কারো কোনো সমস্যা হলে নাহলে মুনি শব্দটুকু দেখে আসুন মুনি শব্দটা দেখেন সমগ্র ব্যাকরণ কৌমুদীতে আছে আপনার সমগ্র ব্যাকরণ কৌমুদী আছে 21 পৃষ্ঠা 78 পৃষ্ঠা দেখে আসতে পারেন ষষ্ঠীর এক বচন 78 নম্বর পৃষ্ঠা সমগ্র ব্যাকরণ কৌমুদী 78 পঞ্চমীর এক বচন ষষ্ঠীর এক বচন ঠিক আছে তাহলে এখানে মহান শব্দের ষষ্ঠীর এক বচনে বা পঞ্চমীর এক বচনে কি রূপ আছে? महतः महतः ঠিক আছে মহানের জায়গা আছে महतः 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 गिरेः ক্লিয়ার কোপি সংশয় अस्ति वा কোনো সন্দেহ আছে বুঝতে संशयः चेत् पृच्छतु अहं बारं बारं वदिष्यामि समस्या महतः गिरेः महतः गिरेः আচ্ছা মহত শব্দটা স্যার এটা একটু মহান শব্দটা এটা একটু এটা হচ্ছে আপনার ইসে আছে দেখুন ব্যাকরণ কণিকায় 29 নম্বর পৃষ্ঠায় আছে দেখুন আর সমগ্র ব্যাকরণ কৌমুদী 110 নম্বর পৃষ্ঠায় আছে ব্যাকরণ কৌমুদীটাই বের করুন এখানে ফুল আছে তো 29 নম্বর পৃষ্ঠায় ওই দেখুন যে মহৎ শব্দ নাকি মহৎ শব্দ মহান শব্দ মহৎ শব্দ মহৎ শব্দের পঞ্চমী বা ষষ্ঠীর এক বচনেও কিন্তু ওই একই রূপ আছে ঠিক আছে কোনো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কোপি সংশয়ः अस्ति वा বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো না আচ্ছা কারো অসুবিধা হলে বলবেন তারপরে বলা হচ্ছে মহান গিরেহের পরে আছে বিদ্যাবানম নারীম विद्यमानं नारीं বিদ্যাবানম নারীম নদী শব্দের মতো নদী শব্দরূপ দ্বিতীয় আর একবচন নদী শব্দस्य द्वितीयायाः एकवचने नदीं प्रथम स्त्रीलिङ्गे द्वितीयायाम् एकवचने नारीम् इति रूपं भवति तर्हि विद्यावानम् इत्युक्ते किं रूपं भविष्यति विद्यावतीं विद्यावतीं विद्या আগে আপনাকে এটাকে স্ত্রীলিঙ্গ করে নিতে হবে বলতে হবে স্ত্রীলিঙ্গ রূপটা কি আছে তাহলে বিদ্যাবান থেকে বিদ্যাবতী হচ্ছে তাহলে বিদ্যাবতী যখন হচ্ছে তখন বিদ্যাবতীর দ্বিতীয় এক বচনে বিদ্যাবতীম নারীম বিদ্যাবতী এই শব্দটা কত থেকে আসলে এখন একটু আচ্ছা এখন বিদ্যাবান স্ত্রীলিঙ্গ শব্দ ঠিক আছে আপনি যখন বলবেন যে সুন্দর বালক ঠিক আছে সুন্দর বালক আপনি যখন বালিকাকে বলবেন তখন আপনি সুন্দর বালিকা বলবেন না ওই সুন্দরের স্ত্রীলিঙ্গ করে নিতে হবে ঠিক আছে করে সুন্দরী বালিকা বলতে হবে ঠিক আছে আপনি যদি বলেন যে মহান পুরুষ ঠিক আছে মহান পুরুষ যদি আপনি বলেন আর তারপর যদি পুরুষের জায়গায় নারী বলেন তখন আপনাকে বলতে হবে মহতী নারী অর্থাৎ ওই যে শব্দটার ওর স্ত্রীলিঙ্গ করে নিতে হবে আপনাকে তাহলে বিদ্যাবানটা পুংলিঙ্গ ঠিক আছে তাহলে বিদ্যাবানের স্ত্রীলিঙ্গ করে দিয়ে বিদ্যাবতী করে নিতে হবে আপনাকে তারপরে আপনি রূপ করবেন আচ্ছা ঠিক আছে এখানে যতগুলো না এমনি ওর স্ত্রীলিঙ্গ কি আপনি জানেন স্ত্রীলিঙ্গ যেটা আছে আপনাকে মুখস্থই করতে হবে কারণ স্ত্রীলিঙ্গ করার যে রূপ এটা আপনাকে ওইটা স্ত্রীলিঙ্গ যদি আপনি অ্যাকচুয়ালি ব্যাকরণগত ভাবে শিখতে যান সেটা আর 1 বছর লেগে যাবে সুতরাং ওটা মুখস্থ আমরা জানি আসলে মহান মহতী উজ্জ্বল উজ্জ্বলা বা সুন্দরী সুন্দর সুন্দরী ঠিক আছে বুদ্ধিমান বুদ্ধিমতী এটা আমরা জানি ঠিক আছে ধনবান ধনবতী জ্ঞানবান জ্ঞানবতী এটা আমরা জানি ঠিক আমরা ওইভাবেই করে নেবো যেটা জানি সেভাবে করবো ওকে ঠিক আছে তারপর হচ্ছে উচ্চম বৃক্ষেষু
उच्चम वृक्षेषु वृक्षेषु। तर्हि इत्यत्र वृक्षेषु इत्यत्र किं रूपं का विभक्ति भवति सप्तमी किं वचनं? बहुवचन सप्तमी बहुवचनं भवति। सप्तमी बहुवचन उच्चं वृक्षेषु इत्यत्र किं रूपं भविष्यति? उच्चेषु उच्चेषु वृक्षेषु वृक्षेषु उच्चेषु वृक्षेषु। अस्तु, तदनन्तरं किं रूपम् अस्ति? निविडं वनैः निविडं वनैः वणैः वनैः। तर्हि वनैः इत्यत्र किं रूपं भवति? का विभक्तिः किं वचनं? तृतीया बहुवचन तृतीया बहुवचनं वर्तते। अस्तु, किं लिङ्गं जानाति वा? पुंलिङ्ग क्लीबलिङ्गं वनं। ओ वनं तु अस्तु, क्लीबलिङ्गम्। ठीक है। अस्तु, तदर्थं तर्हि निविडम् इत्यत्र किं भविष्यति? निविडैः वनैः निविडैः वनैः। सर्वे আনমিউট করতে উপবিশন্তু, সবাই আনমিউট করে বসুন, বলুন, সমস্যা নেই। আচ্ছা স্যার, বনইটা আরেকটু বলবেন? বনইটা এটা কোন ইয়ে থেকে আসলো শব্দ? বনৈহিটা শুদ্ধ ফলম শব্দ। ফল শব্দবাদ। क्लीबलिङ्ग फलं शब्दस्य तृतीयायां बहुवचने फल शब्दस्य तृतीयायां बहुवचने फलम् इति रूपं भवति। फलं फलेन फले फलै फलानि फलं फले फलानि फलेन फलाभ्यां फलैः। अस्तु, तृतीय बहुवचनं अच्छा। निविडैः इत्यत्र तृतीय बहुवचनं भविष्यति। अस्तु, तत्परम् अस्ति समागतं दरिद्रान् समागतं দরিদ্রান। দেখেন এখানে যা কিছু আমরা নরান শব্দ। সবকিছু কিন্তু বিশেষ্য বিশেষণ, সমাগত মানে যা কিছু বিশেষ্য বিশেষণ, ঠিক আছে? তর্হি পুংলিঙ্গ দরিদ্রাণি দ্বিতীয় বহুবচন। পুংলিঙ্গ দ্বিতীয়ায়াম বহুবচনে দরিদ্রান ইতি রূপম ভবতি। পুংলিঙ্গ তর্हि समागतम् इत्यत्र किं रूपं भवति? समागतं दरिद्रं शुद्धं किं भविष्यति? সমাগতান হবে समागतां তাহলে? दरिद्रान् সমাগতান समागतान् दरिद्रान्। दरिद्रान् अस्तु अस्तु, तत्परं किं रूपमस्ति? समागतं दरिद्रं प्रखरात् आतपेन प्रखरात् आतपेन। आतपेन इत्यत्र किं रूपं भवति? का विभक्ति किं वचनं? फल शब्दरूप तृतीयाय प्रथमा विभक्ति তৃতীয়াম ভুবন। দেখেন এই আতপটা আমি আপনাকে দেখিয়ে দিই। আতপটা আপনি যদি বলে আমি কোন লিঙ্গ বা এটা বুঝতে পারি না, তখন আপনি একটু ক্লিয়ার করে এখানে যাবেন। এই যে এখানে গেলেন স্পোকেন সংস্কৃত, এখানে গেলেন জাস্ট এটা কি লিখে সার্চ দিতে হবে? স্পোকেন সংস্কৃত, এটা সংস্কৃত ডিকশনারি আসবে। এই ডিকশনারিটা আসবে, আপনি জাস্ট এখানে আতপ লিখে সার্চ দিলেন। আতপ লিখে সার্চ দিলেন, এখানে আতপটা চলে আসছে। এখানে কি লেখা আছে? ম্যাসকুলিন জেন্ডার, ঠিক আছে? সানলাইট, ঠিক আছে? সূর্যের আলো। এখানে ম্যাসকুলিন জেন্ডার আসছে, নিউট্রাল জেন্ডার আসলে আপনি বুঝবেন এটা ক্লীবলিঙ্গ। ম্যাসকুলিন জেন্ডার আসলে, যেহেতু ম্যাসকুলিন জেন্ডার আসছে কিন্তু এটা পুংলিঙ্গ। এটাই হচ্ছে আপনাকে বুঝতে হবে, মানে সহজ আর কি বোঝার। তাহলে প্রখারাত আতাপেন ইত্যত্র কিম রূপম ভবিষ্যতি? শুদ্ধম কিম? प्रखरेण आतपेन প্রখরেণ আতপেন আতপেন। এটা প্রখরেণ বানানটা মূর্ধন্য নকার হবে। আচ্ছা, তর্হি মহান পর্বতে মহান পর্বতে এখানে কি হবে? पर्वते পর্বতে কিম রূপম? सप्तमी विभक्ति সপ্তমী सप्तमी একবচন। विभक्ति सप्तमी प्रथमा विभक्ति না, সপ্তমী একবচন। सप्तमी प्रथमा एक वचन সপ্তমী একবচন। सप्तमी কোন শব্দরূপ?
सप्तमी विभक्तिः एकवचने प्रथमायाम् अस्तु तर्हि महान् শব্দ इत्यस्य রূপটা पर्वत নর। নর শব্দের মতো ঠিক আছে তাহলে মহান তাহলে এখানে কি হবে মহানের জায়গায় মহতি। মাহতি মহান শব্দটা মাহতি মাহতি পর্বতে ঠিক আছে এই তারপরে কি আছে মহতি পর্বতে মহতি পর্বতের পরে আছে হচ্ছে ভীতাহা বালিকা তাহা বালিকা। ভীতাহা বালিকা বালিকা। ভীতাহা বালিকা তাহলে এখানে কি হবে বালিকা কাবিভক্তি বালিকা প্রথম একবচন। প্রথম লতা একবচন। শব্দরূপ। লতা শব্দ গীতা বালিকা। ভীতা বালিকা বিধবালিকা ভীতা বালিকা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে রাজা দশরথস্য রাজা দশরথ। দশরথস্য রাজা দশরথস্য তাহলে রাজা দশরথস্য ইত্যত্র কা এটা বিভক্তি নরশব্দরূপ ষষ্ঠীর একবচন। হ্যাঁ ষষ্ঠী एकवचने दश तर्हि राजा इत्यत्र षष्ठीः एकवचने किं रूपं भवति রাজ্ঞः। রাজ্ঞ্যः এটা কি বুঝতে পারছেন রাজ্ঞ্যः কেন হচ্ছে হ্যাঁ। ঠিক আছে কে বুঝতে পারেননি বলুন তো সবাই বুঝেছেন নাকি কেউ বাকি আছেন বুঝতে রাজ্ঞ্যः কেন এভাবে আমি রাজ্ঞ্যः লিখতে হবে এখানে রাজ্ঞ্যः বুঝলি স্যার রাজ্ঞ্যः যিনি স্যার বোঝেন এটা হচ্ছে রাজন শব্দ। দশরথস্য ঠিক আছে দেখেন এখানে আচ্ছা স্যার এটা দশরথস্য শব্দটা কোথা থেকে আসলো এটা কি নর শব্দ তো এরকম নর কি শব্দের বলে? হ্যাঁ নর শব্দের ষষ্ঠীর এক বচনে এক বছর হ্যাঁ নরস্য নারস্য নারস্য থেকে নারস্য আর রাজা শব্দটা হচ্ছে রাজন শব্দের মতো সমগ্র ব্যাকরণ কৌমুদি আপনি যাবেন হচ্ছে 115 পৃষ্ঠা সমগ্র ব্যাকরণ কৌমুদি 115 পৃষ্ঠা বের করে রাজন শব্দ পেয়েছেন সমগ্র ব্যাকরণ 110 নম্বর পৃষ্ঠা 115 নম্বর পৃষ্ঠা হ্যাঁ পেয়েছি। 115 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখেন রাজন শব্দের রাজা আছে রাজা শব্দের ষষ্ঠীর এক বচনে কি রূপ আছে রাজ্যিয়াহ রাজ্যিয়াহ এই কারণে এখানে ষষ্ঠীর এক বচনে রাজ্যিয়াহ এটা উচ্চারণটা কি হবে স্যার একটু ইয়ে রাজ্যিয়াহ যা চা ছা যা জিয়াহ যা না? ইয়া রাজ্যিয়াহ রাজ্যিয়াহ রাজিয়াহ। ঠিক আছে রাজ্যিয়াহ তারপরে হচ্ছে আছে আমাদের কোমলা লতায়া কমলা লতায়া। কোমলা লতায়া 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 ইত্যত্র কা বিভক্তিः কিং বচনम् তৃতীয়া। চতুর্থী এক বছর লতা তৃতীয়া একবচন। লতায়া। তৃতীয়া এক বচন ঠিক আছে তৃতীয়া এক বচন দেখেন লতা শব্দের দেখেন লতা শব্দটা হচ্ছে সমগ্র ব্যাকরণ ওহো। কৌমুদীতে আছে দেখেন 88 নম্বর পৃষ্ঠা আপনি চতুর্থী দিচ্ছেন নরায় দেখেন লতায় না লতায়া 88 নম্বর লতায়া। পৃষ্ঠা দেখেছেন 88 নম্বর পৃষ্ঠা? লতায়া ঠিক আছে ঠিক আছে তাহলে এখানে লতায়া। কোমলা লতায়া এখানে ইত্যত্র কার কিং রূপম ভবিষ্যতি কোমলয়া। কোমলয়া লতয়া লতয়া। ঠিক আছে কোমলয়া লতয়া আচ্ছা তারপরে হচ্ছে আছে শীতলম জলেনা শীতলম জলেনা তাহলে এখানে কি হবে বলুন তো জলেন লিঙ্গ ফল শব্দরূপ তৃতীয়ার একবচন জলেনা। শীতলেনা শীতলেনা জলেনা। জলেনা শীতলেনা জলেনা তারপরে হচ্ছে সুন্দরহ শিশুঃ সুন্দরহ শিশুঃ শিশুঃ ইত্যত্র का विभक्तिः किं वचनम् ষষ্ঠী বিভক্তি। षष्ठी विभक्तिः एकवचनम्
তাহলে সুন্দর বুঝতে পারছি। সুন্দরः इत्यत्र षष्ठी विभक्ति एकवचनं किं रूपं भविष्यति? সুন্দরস্য, सुन्दरस्य सुन्दर এটা সুন্দরাত শিশোহ হতে পারে। सुन्दरात् হতে পারে। যেহেতু শিশুः इत्यत्र सुन्दरात् इत्युक्তি भवितुमर्हति। সুন্দরাত শব্দটা এই কথা থেকে আসলো এটা। সুন্দরাৎ পঞ্চমী এবং ষষ্ঠী দুটো একই, শিশু। পঞ্চমীর একবার নরদ শব্দ না, নর শব্দ না, শিশু। হ্যাঁ, না, আপনি আপনি সাধু। আপনি সমগ্র ব্যাকরণ কৌমুদি এই রূপটায় যান, দেখেন ৭৮ নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, 78 হ্যাঁ 78 নম্বর পৃষ্ঠা। ৭৮ নম্বর পৃষ্ঠা, ৭৮ না ৮১ পৃষ্ঠা। 81 পৃষ্ঠা। দেখেন সেই যে সাধু বা শিশু শব্দের পঞ্চমীর এক বচনে আর ষষ্ঠীর এক বচনে দুটো কি আছে? সাধু শব্দের সাধুহা, সাধুহা। না পঞ্চমী আর সাধু। ষষ্ঠী। সাধুভ্য সাধুহ সাধু সাধু কি সাধু শব্দ না? হ্যাঁ, সাধু শব্দ মানে শিশু শব্দটা সাধু শব্দের মতো। তাহলে এখানে পঞ্চমীর সাধু এক শব্দ। বচনেও সাধুহ, আবার ষষ্ঠীর এক বচনে হ্যাঁ। সাধু। তার মানে এই শিশু শব্দটা পঞ্চমীর এক বচনেও শিশুহ, ষষ্ঠীর এক বচনেও শিশুহ, দুটোই কিন্তু একই রূপ। তাহলে আমি যদি এটা পঞ্চমীর এক বচন ধরি তাহলে সুন্দরাৎ শিশুহ, আর যদি ষষ্ঠীর এক বচন ধরি তাহলে সুন্দরস্য শিশুহ। দুইটাই হবে, হ্যাঁ সেইটাই তো বলছি। হ্যাঁ, যে কোনো একটা হতে পারে। আমি সুন্দরাত দিয়েছি তো এই জন্য বলছি আর কি। হ্যাঁ, যে কোনো একটা হতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে বেগবান নদ্যাম। বেগবান নদ্যাম। সপ্তমী এক নদ্যাম বচন। নদ্যাম ইত্যত্র কা বিভক্তি কিং বচনম? সপ্তমী বিভক্তি এক বচন। সপ্তমী বিভক্তি একবচনম নদ্যাম। তাহলে বেগবান ইত্যত্র কিং ভবিষ্যতি? বেগবত্যাম। বেগবত্যাম। বেগবত্যাম নদ্যাম। বুঝতে সমস্যা আছে? ঠিক আছে। আচ্ছা, বুঝতে সমস্যা নেই। সুখী বেগবানটা একটু যদি বলতেন আর কি, তাহলে আমাদের সবাই ক্লিয়ার হতো। হ্যাঁ, বেগবানটা বেগবান যেহেতু নদীটা স্ত্রী, তাহলে স্ত্রীলিঙ্গ, সেহেতু বেগবানের স্ত্রীলিঙ্গ কি হলো, কি হবে? বেগবতী। বেগবতী। ঠিক আছে, তাহলে বেগবতী যদি হয় তাহলে নদ্যাম যেহেতু সপ্তমীর এক বচনে নদী শব্দ সপ্তমী বচনে নদ্যাম, তাহলে বেগবতীর সপ্তমীর এক বচনে বেগবত্যাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে সুখী নারাহা। সুখী নারাহা, এটা কি হবে? এটা একটু কঠিন আছে। এটা হবে সুখীটা সুধী শব্দ রূপ হবে। না, সুধী শব্দের মতো হবে না। সুখীটা হবে যে আচ্ছা স্যার, এক মিনিট স্যার, হ্যাঁ, যেটা বলছিলাম যে ওই যে এই বেগবানও নদ্যাম এইটা করেছি আমি, এটা আমার ভুলটা কোথায় একটু। আগে আপনাকে বেগবানও হ্যাঁ বেগবানও কেন করলেন? সেটাই তো বুঝতে পারছি না, এটা কেন যে করলাম তখন। আপনি যদি কেন করলেন সেটা যদি না বলেন তাহলে আমি ভুলটা বলবো কিভাবে? বেগবানও কোন রূপ করেছেন, কোন বিভক্তি করেছেন? এটা কি ওই অন্য কোনো শব্দ আছে নাকি, এই যে ভগবত বা ইয়ে, এটা হচ্ছে কি বললাম তখন, লিখে আপনি রাখিনি। কেন করেছেন, আপনি কেন করেছেন এটা যদি আপনি আমাকে না বলেন তাহলে আমি আপনাকে ভুলটা কেন কিভাবে বলবো? আপনি তো একটা করেছেন। আচ্ছা আমি এটা দেখছি তারপর বলছি। যে আপনি কেন করেছেন দেখছি। সেটা আমাকে বলুন যে স্যার আমি এই কারণে করেছি, কেন ভুল হবে। ঠিক আছে, তার আমি আপনাকে বুঝিয়ে যে কেন ভুল হচ্ছে। ঠিক আছে।